আমার এমন একটা লোকের সাথে বিয়ে হয়েছে যে যে কখনো বাবা হতে পারবে না, কিন্তু আমি তার সাথে অনেক খুশি ছিলাম। একদিন হঠাৎই আমার মাথা ঘুরতে শুরু করে। তখন আমার বর আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় চেক আপ করানোর জন্য। তারপর জানা যায় যে আমি গর্ভবতী। এই কথা শোনার পর আমার বর আমার সাথে যা করে সে কথা শুনে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমার বিয়ে এমন একজন লোকের সাথে হয় যে কোনো দিন বাবা হতে পারবে না, কিন্তু বিয়ের 2 মাস পরই আমি গর্ভবতী হয়ে যাই। আর এই ঘটনাই আমার জীবনের সবথেকে বড় শাস্তি হয়ে দাঁড়ায়। আর যখন আমি জানতে পারি এই বাচ্চা আসলে কার, তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। কখনো কখনো মানুষের জীবনে এমন কিছু ঘটে যায় যা তার নিয়ন্ত্রণে থাকে না। আমার সাথেও এমনই কিছু ঘটেছিল। আমার নাম সুধা। আমার বয়স প্রায় 35 বছর হয়ে যাওয়ার পরও আমার বিয়ে হচ্ছিল না, কারণ ছোটবেলায় আমার বাবা মা মারা গেছে আর আমার মাথার উপর আমার 2 ছোট বোনের দায়িত্বও ছিল। ছোট ছোট চাকরি করে বোনদের নিয়ে কোনো রকমের জীবন যাপন করতাম। কিছুদিন পর আমি আমার 2 বোনের বিয়ে দিয়ে দিই। বোনদের বিয়ে দেওয়ার পর বাড়িতে আমি একা হয়ে যাই। মা বাবার আশীর্বাদ তো অনেকদিন আগেই মাথার উপর থেকে চলে গেছিল, আর এখন তো বোনেরাও পরের ঘরের হয়ে গেছিল। একাকিত্ব কাটানোর জন্য আমারও নিজের জন্য কোনো সঙ্গী খুঁজে বের করাটা জরুরি হয়ে গিয়েছিল, যে আমায় সঙ্গ দিতে পারবে, আমার একাকিত্ব দূর করতে পারবে আর আমার জীবনে আনন্দ দিতে পারবে। আমার বাড়ির লোক বলতে কেউ ছিল না, আর বয়স বেশি হওয়ার জন্য আমার জন্য কোনো সম্বন্ধও আসছিল না। এইভাবেই কিছুদিন কাটার পর একদিন আমি যখন বাজারে যাচ্ছিলাম, তখন সেখানে আমার অনেক দিনের পুরনো বন্ধুর সাথে দেখা হয়। তার সাথে আমার অনেক দিন পর দেখা হয়। তার বিয়ে হয়ে গেছিল আর তার বাচ্চাও হয়ে গেছিল। সে হঠাৎ আমার বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করে, তখন আমি তাকে সবকিছু বলি। কথায় কথায় সে আমাকে বলে যে তার একটা ভাই আছে যার বয়স প্রায় 40 বছর। তার বিয়ে হয়েছিল, কিন্তু তার বউ তাকে ছেড়ে চলে গেছে, কারণ তার ভাই কোনোদিন কাউকে সন্তান সুখ দিতে পারবে না। আমার বান্ধবীর বাড়িতে টাকা পয়সার কোনো অভাব তো ছিল না, শুধু একটি মাত্র কমতি ছিল যে তার ভাই সন্তান সুখ দিতে অক্ষম। এই কথাই সে আমাকে বলেছিল। তখনই হঠাৎ আমার মুখ থেকে বেরিয়ে যায় যে তোমার ভাইয়ের বিয়ে আমার সাথে দিয়ে দাও, আর আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি কখনো তোমার ভাইকে ছেড়ে যাব না, তাকে এই ব্যাপারের জন্য কখনো কথাও শোনাবো না। আমার কথা শুনে আমার বান্ধবী হয়রান হয়ে যায়। এত বড় সত্যি জানার পরেও যে তার ভাই কখনো বাবা হতে পারবে না, তারপরও আমি তার ভাইকে বিয়ে করতে চাইছি। আমি বলি, এইভাবে একা বেঁচে থাকার থেকে তো অনেক ভালো যে তোমার ভাইকেই বিয়ে করে নি। কতদিন পর্যন্ত আমি এইভাবে একা থাকবো? আমার এখন এমন অবস্থা যে আমি যদি মরেও যাই তাহলেও কেউ জানতে পারবে না। আমার এই সিদ্ধান্ত শুনে সে অনেক খুশি হয়, কারণ তার বাড়িতে একটি মহিলার খুব প্রয়োজন, কারণ তার মা অনেক আগেই মারা গেছে। তার ভাই বৃদ্ধ বাবার সাথে থাকে। সে বলল, ঠিক আছে, এই ব্যাপারটা আমি আমার ভাইকে জানাবো। তাছাড়া তুমি এই সম্বন্ধটা হবেই এটা ধরে রাখো, কারণ তোমার মতো একজনকেই আমার ভাইয়ের দরকার। 1-2 দিন কাটার পর আমার বান্ধবী আমার বাড়ি এসে বলে, আমার ভাই বিয়ের জন্য রাজি হয়ে গেছে, কিন্তু তার একটা শর্ত আছে। আমি ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করি যে কি শর্ত? সে বলে, ভাই চায় যে সমাজে কেউ কখনো যেন তার এই সত্যিটা জানতে না পারে যে সে কখনো বাবা হতে পারবে না। আমি শুনে বলি, ব্যাস, শুধু এইটুকু? তুমি আর তোমার ভাই চিন্তা করো না। আমি কখনো কোনো লোককে বলবো না যে আমার বর কখনো সন্তান সুখ দিতে পারবে না। কিছুদিনের মধ্যে আমার আর সুধীরের বিয়ে অনেক ধুমধাম করে হয়ে যায়। লোকেরা তো এটা দেখে অবাক হয়ে যায় যে যে মেয়েটা একা থাকে, যার কেউ নেই, তার কি করে এত ভালো করে বিয়ে হয়ে গেল। আমি এই কথা আমার বোনদেরও বলিনি যে আমার বর কখনো বাবা হতে পারবে না। এই সত্যি কথা আমার মনের মধ্যেই আমি রেখে দিয়েছিলাম। আমি বউ হয়ে সুধীরের বাড়ি যেতেই এটা দেখে অবাক হয়ে যাই যে সুধীরের এত বিশাল একটা বাড়ি আছে। এমন একটা বাড়িতে আমার বিয়ে হওয়াতে আমি অনেক খুশি ছিলাম, কারণ আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে এমন একটা বাড়িতে আমার কখনো বিয়েও হতে পারে। আমার ঘর অনেক সুন্দর করে সাজানো ছিল। বউ সেজে আমি নিজের ঘরে সুধীরের জন্য অপেক্ষা করছিলাম।
যখন সুধীর ঘরে আসে তখন দেখে তাকে মনে হচ্ছিল যে সে একটু অস্বস্তি বোধ করছে। হয়তো সে তার নিজের মধ্যে থাকা অক্ষমতার কথা ভেবে চিন্তিত ছিল। কিন্তু আমি তো বুদ্ধিমান মেয়ে ছিলাম, সেই জন্য আমি তার হাত ধরে তাকে বোঝানোর চেষ্টা করি যে এই কথা কখনো ঘরের বাইরে যাবে না, আর না কখনো আমি এই ব্যাপারে তোমাকে কোনো কথা বলবো। আমার কথা শুনে সুধীরের মুখে হাসি ফিরে আসে। সে আমার হাতে চুমু দিয়ে উপহার স্বরূপ আমার আঙুলে একটা আংটি পরিয়ে দেয় আর বলে, তোমাকে দেখে মনে হচ্ছে আমি আমার জীবনে সবকিছু পেয়ে গেছি। আমারও এমনই মনে হচ্ছিল, কিন্তু আমি কি জানতাম যে সামনের দিনগুলোতে আমার জন্য কি অপেক্ষা করছে। আমি আর সুধীর অনেক খুশিতে জীবন কাটাচ্ছিলাম। সুধীর আমাকে অনেক ভালোবাসতো। সুধীর আমাকে তার প্রথম বউয়ের ব্যাপারে সবকিছু বলেছিল, যে যখন অনেকদিন পরেও তাদের কোনো সন্তান হচ্ছিল না, তখন তারা ডাক্তার দেখায়। ডাক্তার জানায় যে সুধীরের মধ্যে খামতি আছে। এই কথা যখন সুধীরের প্রথম বউ জানতে পারে, তখন সে তাকে ছেড়ে চলে যায়। সুধীর বলে যে দ্বিতীয়বার বিয়ের ব্যাপারে সে কখনো ভাবেইনি, এই ভেবে যে যদি তার দ্বিতীয় বউও তাকে ছেড়ে চলে যায় তবে সেই ধাক্কা সে সহ্য করতে পারবে না। কিন্তু সবকিছু জেনে শুনেই আমি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, সেই জন্য সে আমাকে বিয়ে করেছে। আমার মনেও আশা ছিল যে আমার সন্তান হোক, কিন্তু আমি এই কথা খুব ভালো করে জানতাম যে আমার বর কখনো আমাকে সন্তান সুখ দিতে পারবে না। সেই জন্য নিজের মনের আশা মনের মধ্যে লুকিয়ে রেখেছিলাম, আর সুধীরকে আশ্বস্ত করেছিলাম যে আমি কখনো বাচ্চার আশা করব না। এইভাবেই দিন কাটার সাথে সাথে আমি সুধীরের বাড়িতে একটু একটু করে নিজের জন্য জায়গা তৈরি করছিলাম। আমি সুধীর আর তার বাবার অনেক ভালোভাবে সেবা করতাম, খেয়াল রাখতাম। সন্ধ্যার সময় আমরা সবাই একসাথে বসে চা খেতাম। যখন সুধীরের অফিস থেকে ফিরতে দেরি হতো তখন আমি শ্বশুরের সাথে বসে গল্প করতাম। আমার সময় কেটে যেত, তারও মন ভালো হয়ে যেত। এভাবেই আমার বিয়ের 2-3 মাস হয়ে গেছিল। কিছুদিন ধরে আমি অনুভব করছিলাম যে আমার শরীরটা ভালো না। একদিন আমরা সবাই খাবার টেবিলে বসেছিলাম, তখন হঠাৎই আমার মাথা ঘুরে যায়। আমি পড়তে পড়তে কোনো রকমে বেঁচে যাই। আমার অবস্থা দেখে সুধীর বলে, মনে হয় তুমি অনেক দুর্বল হয়ে গেছো, তুমি একদম নিজের খাওয়া দাওয়া ঠিক করে করছো না। ঠিক আছে, খাবার খাওয়ার পর আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তার তোমাকে ওষুধ দিলে আর তুমি নিজের খাওয়া দাওয়া ঠিক করলে দেখবে তুমি একদম ঠিক হয়ে যাবে। আমি ডাক্তারের কাছে যেতে চাইছিলাম না, কিন্তু সুধীর আমার কোনো কথা না শুনে অফিস যাওয়ার বদলে সে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার আমার চেক আপ করে, আর চেক আপ করার পর যা বলে সেটা শুনে তো আমরা বর বউ দুজন চমকে উঠি। ডাক্তার অনেক খুশি হয়ে আমাদের বলে, কিন্তু সেই খবর শুনে তো আমাদের মুখের রং ফিকে হয়ে যায়, আর অদ্ভুতভাবে একে অপরকে আমরা দেখতে থাকি। কারণ আমরা দুজনেই এই কথা খুব ভালো করে জানতাম যে সুধীর কখনো বাবা হতে পারবেই না। তাহলে এই বাচ্চা কার, আর আমি কি করে গর্ভবতী হলাম? সুধীর ডাক্তারের কাছ থেকে রিপোর্ট নেয় আর আমার হাত ধরে গাড়িতে বসিয়ে এত জোরে গাড়ি চালাতে শুরু করে যে আমি চিৎকার করে উঠি। আমিও কিছু বুঝতে পারছিলাম না যে হচ্ছেটা কি। আমরা বাড়ি পৌঁছে দেখি আমাদের জন্য শ্বশুর অপেক্ষা করছিল। সে বাইরে বসেছিল। আমাদের দুজনকে আসতে দেখে সে জিজ্ঞেস করে, এখন বৌমা কেমন আছে? ডাক্তার কি বলল? তখন সুধীর ভীষণ রেগে গিয়ে বলে, তোমার বৌমা গর্ভবতী, আর আমি এটা খুব ভালো করে জানি এই বাচ্চা আমার নয়। সুধীরের কথা শুনে শ্বশুর বলে, তুমি এটা কি ধরনের কথা বলছো? আমি তো দাঁড়িয়েই রয়ে গেলাম। আমার মধ্যে আর এইসব কথা সহ্য করার মতো ক্ষমতা ছিল না। আমি নির্দোষ ছিলাম, কিন্তু আমার বর চিৎকার করে আমাকে অসম্মান করছিল। সুধীরের কথা শুনে আমার শ্বশুর বলে, একটু ভেবেচিন্তে কথা বলো সুধীর, এইভাবে নিজের বউয়ের ওপর দোষ দিতে লজ্জা করছে না? শ্বশুরের কথা শুনে আমি একটু মনে সাহস পাই আর কাঁদতে কাঁদতে বলি, আমি জানি না এই বাচ্চা আমার পেটে কি করে এলো, কিন্তু আমি এটুকু জানি তুমি ছাড়া আমার জীবনে আর অন্য কেউ নেই। সুধীর রেগে গিয়ে বলে, তুমি একদম চুপ করো। এখন আমি বুঝতে পারছি যে কেন তোমার বিয়ে হচ্ছিল না। আর তুমি আমাকে এই জন্য বিয়ে করেছো কারণ তুমি খুব ভালো করে জানো আমি কখনো বাবা হতে পারবো না। সেই জন্য হয়তো আমি তোমার সমস্ত অন্যায় মুখ বুজে সহ্য করব। কিন্তু তুমি ভুল ভেবেছো, কারণ আমি এতটাও বোকা নই যে অন্য কারোর বাচ্চাকে নিজের বাচ্চা মনে করে লালন পালন করব। সেই জন্য ভালো এটাই হবে তুমি আজ এখনই নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে এখান থেকে চলে যাও। আমার শ্বশুর সুধীরকে বোঝানোর অনেক চেষ্টা করে,
কিন্তু সে রেগে গিয়ে পাগলের মতো হয়ে গেছিল। সে কোনো কিছু জানার বা বোঝার জন্য তৈরিই ছিল না। সুধীর রেগে গিয়ে আমার হাত ধরে আর মাঝরাতে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আমি কাঁদতে কাঁদতে নিজের বাড়িতে ফিরে আসি। হয়তো সুধীরের সাথে যেখানে আমার সম্পর্ক শুরু হয়েছিল সেখানেই এসে শেষ হবে। এইসব ভাবতে ভাবতেই আমার শরীর আরো খারাপ হয়ে যায়। আমার এখনো সুধীরের জন্য চিন্তা হচ্ছিল, কারণ আমি তাকে অনেক ভালোবাসতাম। আমি সারা রাত কাঁদতে থাকি আর এইভাবেই কখন আমার ঘুম চলে আসে বুঝতেই পারি না। যখন চোখ খুলে তখন দরজায় কেউ কড়া নাড়ছিল। দরজা খুলে দেখি আমার সামনে আমার ননদ দাঁড়িয়েছিল। তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে আমি বলি যে আমি নির্দোষ, আর আমি জানি না যে এই বাচ্চা কি করে আমার পেটে এলো। আমার বান্ধবী আমার ননদ ছিল। সে আমাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। এই বলে সে চলে যায়। কিন্তু আমার বান্ধবীর কথায় আমার ভরসা হচ্ছিল না যে সে এইসব কি করে ঠিক করবে। অনেক ভাবনা চিন্তার পর আমি ভাবি যে আমার শ্বশুর আমার সাথে কোনো ভুল কাজ করেনি তো। কারণ বিয়ের পরে আমার জীবনে সুধীর ছাড়া তো শুধুমাত্র শ্বশুর ছিল। সারা দিন রাত সে আমার সাথেই থাকতো। সুধীরের অফিস থেকে ফিরতে ফিরতে কখনো কখনো রাত 12টা বেজে যেত। রাতে খাবার খাওয়ার পর যখন আমি ঘরে শুয়ে পড়তাম তখন শ্বশুর আমার সাথে, এইসব চিন্তা করলেই আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছিল। তার আমার ওপর অতিরিক্ত ভালোবাসা দেখানো, আমার খেয়াল রাখা, এই সব কিছুতে আজ আমার সন্দেহ হচ্ছিল। এইভাবেই কোনো রকমে 1 সপ্তাহ কেটে যায়। আর প্রতিদিন আমি ভগবানের কাছে শুধু এটাই প্রার্থনা করতাম যে ভগবান, দয়া করে আমাকে নির্দোষ প্রমাণ করে দাও, যাতে আমি আবারও আমার বরের সাথে সংসার করতে পারি। আমার 2 বোন নিজেদের সংসারে এত ব্যস্ত ছিল যে আমার জন্য কোনো চিন্তা করার মতো কোনো সময় তাদের ছিল না। কিন্তু আমি তাদের নিজের সন্তানের মতো মানুষ করেছি। 1 সপ্তাহ পরে যখন আমার ননদ আর আমার বর আমাকে নিতে আমার বাড়ি আসে, তাদের দেখে আমি অবাক হয়ে যাই। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে সুধীর আমাকে কেন নিতে এসেছে। আমার জন্য এটাই যথেষ্ট ছিল যে আবারও সুধীরের জীবনে যাওয়ার সুযোগ আমি পাচ্ছি। আমি কিছু না বলে, কিছু না জিজ্ঞাসা করে তাদের সাথে গাড়িতে বসে বাড়ি পৌঁছে যাই। বাড়ি পৌঁছে দেখি বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আমার শ্বশুর অনেক খুশি মনে আমাকে স্বাগত জানায়। এইসব দেখে আমি হয়রান হয়ে যাই। এইসব আসলে হচ্ছেটা কি? আমার বান্ধবী মানে আমার ননদ অনেক খুশি হয়ে আমাকে গলায় জড়িয়ে নেয় আর বলে, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে পিসি হওয়ার সুযোগ দেওয়ার জন্য। আমি অবাক হয়ে সুধীরের দিকে তাকাই। সুধীর লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আমার ননদ আমাকে সব সত্যি কথা বলতে শুরু করে। সে বলে যে বাবা বিশ্বাস করতো যে তুমি ভালো মেয়ে, তুমি কোনো ভুল কাজ করতেই পারো না। এবং এইসব কথা বোঝানোর পর সুধীর আবারও ডাক্তারের কাছে যায় আর বলে, আগে যে ডাক্তার দেখানো হয়েছিল সে বলেছিল আমি কখনো বাবা হতে পারবো না। ডাক্তার ভাইকে দেখেই চিনে ফেলে। তখন সে বলে যে আমার 2য় বউ গর্ভবতী। তখন ডাক্তার এমন কিছু বলে যা শুনে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। ডাক্তার বলে ভাইয়ের মধ্যে কোনো কমতি নেই, তার প্রথম বউ তার সাথে থাকতে চাইছিল না, সেই জন্য এমন ওষুধ সে ব্যবহার করত যাতে সে গর্ভবতী না হতে পারে। আর ভাইয়ের ওপর মিথ্যে অপবাদ দিয়ে তাকে ছেড়ে চলে যেতে চাইছিল। সেই জন্য টাকা দিয়ে মিথ্যে রিপোর্ট বানিয়েছিল যে ভাই কখনো বাবা হতে পারবে না। এইসব করার পর সে ভাইকে রোজ কথা শোনাতো যে সে কোনোদিন বাবা হতে পারবে না। সেই জন্য একদিন ভাই বিরক্ত হয়ে তাকে ডিভোর্স দিয়ে দেয়। এইসব আমার ননদ আমাকে বলে। সুধীরের জীবনে আমাকে আবারও ফেরার সুযোগ করে দেয়। না হলে তো আমি চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিলাম যে বাচ্চাটা আসলে কার। আমি তো শ্বশুরকেই সন্দেহ করতে শুরু করেছিলাম। সুধীর তার নিজের করা ব্যবহারের জন্য আমার কাছে ক্ষমা চায়। আমার তার উপর কোনো অভিযোগ ছিল না, কারণ তার জায়গায় যে কেউ থাকলে হয়তো এরকমই করতো। আমার বাড়িতে ফিরে আসার খুশিতে আমি আর সুধীর কেক কেটেছিলাম এবং আমার শ্বশুর আর আমার ননদ খুব খুশি ছিল। আমার শ্বশুর আমার মাথায় হাত দিয়ে আমাকে অনেক আশীর্বাদ দেয়, কিন্তু আমি মনে মনে অনেক লজ্জিত ছিলাম যে কিছু মুহূর্তের জন্য আমি এমন ভালো শ্বশুরের ওপর সন্দেহ করেছিলাম। আমাদের সম্পর্কগুলো কত নমনীয় হয়, তাকে কত যত্ন করে আগলে রাখতে হয়। কখনো কখনো মানুষের ছোট্ট ছোট্ট ভুলের কারণে সম্পর্কগুলো কাঁচের মতো টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। ধন্যবাদ বন্ধুরা।